করতে হবে বাস্তবায়ন করার জন্য। ঘোষণাপত্র হলো প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে যে কোনো একজন পাঠক হিসেবে পড়বে, জাতি জানবে কি ঘোষণা হচ্ছে। এখানে কে উপস্থিত থাকলো কে থাকলো না সেটাও মধ্যে ও থাকছে, হেনতেও বলেছে, ও বুঝে নাই দেখে থাকছে। তা আমরা বুঝে হেনে থাকবো কি লিখে? ও হুজুর গরু মসজিদে ঢুকছে, ও তো গরু বুঝে না। আমি কি মসজিদে আই কোনোদিন? আমরা দেখছেন মসজিদে আইতে? তা আমরা তো সেই অবস্থায় পড়ি। এরকম অসংখ্য দৃশ্য আছে যেগুলি আমাদের ইতিহাসে লিপিবদ্ধ হওয়া উচিত। মর্মান্তিক এ সমস্ত ঘটনা আমাদের স্মৃতিপুর থেকে মুছে যায়। ঘোষণা হলো একটা ঘটনা ঘটলে তার প্রেক্ষাপটকে ঘোষণা বলে। প্রেক্ষাপটটাকে যেটার মাধ্যমে ঘোষণা করা হয় ওটা ঘোষণাপত্র। আর সনদ হলো এই যে আমরা সংলাপ করলাম, আমরা কি পেলাম ধারাবাহিকভাবে এই সমস্ত যেগুলি আমরা ঐক্যমতে এসেছি, এই সমস্ত গুলিকে সন্নিবেশিত করে সকল পক্ষ স্বাক্ষর করবে যে আমরা এটা বাস্তবায়ন করবো। এটা হলো সনদ। তো ঘোষণাপত্রে যে কথা আফসারি ভাই বলছে সেটা হলো যে এখানে প্রবাসীদের নিয়ে, কেননা যেহেতু প্রেক্ষাপট আপনি বিবরণ করবেন, তো প্রেক্ষাপট বিবরণ করলে আপনাকে তো বলতে হবে এই প্রেক্ষাপটের সাথে কারা কারা সম্পৃক্ত ছিল। তাহলে কারা সম্পৃক্ত ছিল? প্রবাসীরা যারা 10 বছর আমাদের সাথে এই টক শোতে এসে দেশের জন্য জাতির জন্য কথা বলেছেন, যারা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিলেন, সরকারের কোষাগার তখন শূন্যের দিকে এগিয়ে যাচ্ছিল। 1, 2 সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, হাসিনুর ভাই আছেন, আফসারি ভাই আছে, কর্নেল হক সাহেব আছে, আরো অনেক অজানা নাম, এত সময় নাই বলবো না। যখন ওনারা রাস্তায় নেমে এসেছিলেন তখন যারা নাকি এখন সেনাবাহিনীতে চাকরি করে, সেনা কর্মকর্তা বা অফিসার, এরা সবাই ওনাদের ছাত্র। তখন তারা একটা জিনিস কিন্তু বিবেকে তাদের তাড়না দিছে যে এই স্যারদের কাছ থেকে আমরা ট্রেনিং নিয়েছি, তাদের অধীনে চাকরি করেছি, ওনারা এই সংগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, ওনারা বিরোধিতা করছেন, ওনারা হয়তো বা অস্ত্র জমা দিয়ে গিয়েছেন, ট্রেনিং তো জমা দেন নাই, সেহেতু আমরা এই স্যারদের সাথে তো বেয়াদবি করতে পারবো না। সেদিনই সেনা অ্যাড্রেসে এই জুনিয়র অফিসাররা বলছিল আমরা গুলি চালাবো না। এই যে একটা বৃহত্তর অংশকে আমরা ঘোষণাপত্রের মধ্যে নিয়ে আসতে পারলাম না, প্রেক্ষাপটের মধ্যে নিয়ে আসতে পারলাম না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। ঘোষণাপত্রে কিন্তু কোনো স্বাক্ষরের প্রয়োজন হয় না, সনদে কিন্তু স্বাক্ষর লাগবে, অঙ্গীকার করতে হবে বাস্তবায়ন করার জন্য। ঘোষণাপত্র হলো প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে যে কোনো একজন পাঠক হিসেবে পড়বে, জাতি জানবে কি ঘোষণা হচ্ছে। এখানে কে উপস্থিত থাকলো কে থাকলো না সেটাও মুখ্য বিষয় না, কিন্তু সনদে কিন্তু সকল দলের স্বাক্ষর করতে হবে, সম্মতি প্রকাশ করতে হবে যে পরবর্তীতে এই সনদ অনুযায়ী তারা নির্বাচন বলেন, রাষ্ট্র বলেন, যা কিছু বলেন, আইন কানুন বলেন, সবকিছু এই সনদে যে স্বাক্ষর করতেছে এই সনদকে তারা বাস্তবায়ন করবে, অঙ্গীকার নাম। এইটুকু আর কি সনদ আর ঘোষণা। এখন যে কথা আপনারা বলছেন যে কালকে ট্রেন আসবে, প্লেন আসবে, হেলিকপ্টার আসবে, জমায়েতের জন্য যে কোনো লোক যে কোনো কাজ করতে পারে। আর যেখানে প্রধান উপদেষ্টা নিজে ঘোষণাপত্র পাঠ করবেন, কোথায় বসে পাঠ করবেন সেটা শুনে, সেটা শুনলে আপনাদের জন্য একটু উপকার হবে। উনি পাঠ করবেন কোথায়? আইয়ুব খান যেখানে নাকি সংসদ বানায় গেছিল, এই সংসদের দক্ষিণ প্লাজায় বসে, যে জায়গাটা আইয়ুব খান বানায় গেছিল ওই জায়গায় বসে উনি ঘোষণাপত্র পাঠ করবে নতুন বাংলাদেশের। এটা হইলো এই জায়গার সারা কি জায়গা মানিক মিয়া এভিনিউতে নাই? বিশাল একটা স্টেজ করার মতো অবস্থা তো মানিক মিয়া এভিনিউতে আছে। এই রাস্তার প্রস্থটা কত জানেন? এই রাস্তার প্রস্থটা হলো 50 মিটার, তার মানে হলো 150 গজ এই রাস্তার প্রস্থ মানিক মিয়া এভিনিউ। এখানে যে কোনো সময় সমাবেশ করেছি আমরা পূর্বে অনেক রাজনৈতিক দলগুলি, সেখানে স্টেজ হয়েছে না, উনি স্টেজ বানায়নি তো অসুবিধা কি আছে? দক্ষিণ প্লাজায় যাবো না আইয়ুব খানের। হাসিনাই বুঝে নাই আইয়ুব খানের যে গণভবন বানাইছিল এটার মধ্যে ও থাকছে, হেনতেও পলাইছে, ও বুঝে নাই দেখে থাকছে।
তা আমরা বুঝে হেনে থাকবো কি লেগে। ও হুজুর গরু মসজিদে ঢুকছে, ও তো গরু বুঝে না। আমি কি মসজিদে আই কোনোদিন? আমরা দেখছেন মসজিদে আইতে? তা আমরা তো সেই অবস্থায় পড়ে গেলাম। জাতি সে কোথায় যাবে, কোথায় কার জন্য আল্লাহ কি রাখছেন আল্লাহ ভালো জানে। আমি স্মরণ করতে চাই আজকের এই দিনে, এটা হলো কালো রাত্রি, যেটাকে আমরা আসলে একটা মর্মান্তিক দৃশ্য আমাদের দেখছি আমরা জনগণ কিন্তু তখন রাস্তায় নেমে আসছে 18 তারিখের পরে, যখন শেখ হাসিনার ছাত্রলীগকে আওয়ামী লীগকে রাস্তায় নামতে বলল, আমাদের হলগুলি দখল করে টোকাইদের দিয়ে ছাত্রদেরকে বের করে দিতে চেষ্টা করলো, যখন হেলিকপ্টার থেকে গুলি করে বুকের শিশুকে হত্যা করলো, সাধারণ জনগণকে হত্যা করা শুরু করলো, তখনই কিন্তু জনগণ রাস্তায় নেমে আসছে। কারণ তারা ভাবছে যে আমি ঘরেও তো নিরাপদ না, আমি ছাদের উপরে দাঁড়াইয়া হেলিকপ্টার দেখতেছি আর গুলি এসে আমার বুকে বিচ্ছে, আমি মারা গেলাম, তাই এইভাবে মরে লাভ কি, তাহলে যুদ্ধ করেই মরি। সেই 4 তারিখে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দেশে রাস্তায় নেমে এসেছিল, এবং তার ফলশ্রুতিতে 5 তারিখ আপনারা জানেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অত্যন্ত মানবতার কষ্ট স্বীকার করে চিকিৎসাধীন আছেন, আপনাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা এই সমস্ত ভুলে যাব দেখে এই জুলাই ঘোষণাপত্রটা হওয়া উচিত, যেন আমরা দেশবাসী, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই দৃশ্যপটগুলি, এই বক্তব্যগুলি যেন তাদের স্মৃতিপট থেকে হারিয়ে না যায়, জল জল করে যেন তাদের হৃদয়ে থাকে। সেজন্য এটা আমাদের অত্যন্ত প্রয়োজন। ওই এপিসির কারের উপর থেকে দেখছেন আমার এক ছাত্র ভাইকে ফেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। এই সিন তো আমাকে দেখবেন, আমি আমি আমার এলাকা বলি যে রিয়া গোপ, নাম শুনছেন আপনার, 6 বছরের শিশু, সে হেলিকপ্টার দেখার জন্য বাবার সাথে জানলার পাশে এসে দাঁড়াইছে, সেখানে গুলি বিদ্ধ হয়ে রিয়া গোপ মারা গেছে। আমাদের আর একটা ছেলে নারায়ণগঞ্জে এর শিশু মারা গেছে, তহিদ হোসেন, তার বয়স 7 বছর, মায়ের সাথে দাঁড়ায়া ছাদে যায় সে হেলিকপ্টার দেখতে গেছিল, সেখানে গুলিতে তার প্রাণ গেছে। এরকম অসংখ্য দৃশ্য আছে যেগুলি আমাদের ইতিহাসে লিপিবদ্ধ হওয়া উচিত। মর্মান্তিক এ সমস্ত ঘটনা আমাদের স্মৃতিপুর থেকে মুছে যায় আমরা চাই না। আমরা সাধুবাদ জানাই, জুলাই সনদ হোক, জুলাই ঘোষণাপত্র ঘোষণা হোক, এবং জুলাই সনদ যেটা, সেটাও যেন আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করে জাতিকে একটা পরবর্তী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যেন ক্ষমতা আসে, এবং যে সনদ আমরা চার্টার, যেটাকে বলে সনদ মানে চার্টার, আমরা যে চার্টারে স্বাক্ষর করব, সে চার্টারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য একটা সংসদের প্রয়োজন। সেটা আমরা যত দ্রুত উপলব্ধি করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।